আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। এখন 60% মানুষ আওয়ামী লীগকে চায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনকে টার্গেট করে বিএনপি বিরাট ঘটনা ঘটানোর চেষ্টা করছে। স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার সরল স্বীকারোক্তি শুনলে আপনি চমকে উঠবেন যে কি ঘটতে যাচ্ছে। ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে হবে দর্শক কি ঘটছে, এবং এটা জাতির জন্য সংখ্যা নাই, আল্লাহ দিলে কোনো সংখ্যা নাই। পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। আমি আগেও বলেছি, এখনো বলি, এই কথাটা বলে শেষ করি যে আগামী নির্বাচনে আর 1 মাস 10 দিন পর যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না। সেই নির্বাচনে ব্যালট পেপারে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে ওই নির্বাচনকে নানাভাবে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর বিশেষ কিছু অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। আজকে হাসনাত আব্দুল্লাহ আইন সম্পর্কে তিনি কথা বলেছেন, এবং তিনি কি বলেছেন, প্রশাসনকে সরাসরি দোষারোপ করেছেন। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে নতুন আরও একটা তথ্য আসছে আওয়ামী লীগকে নিয়ে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে কিনা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। কথা বেশি বাড়াবো না, চলে যাব ভিডিওর মূল অংশে। প্রিয় দর্শক, একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তেমনি হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে অথবা আমাদের আঞ্চলিক রাজনীতিতে আমরা কোথায় কে অবস্থান করছি সে বিষয়ে আপনারা জানেন। এই নতুন সরকার, মানে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না মানে না বলে এভাবে বলা যায় যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এই যাবৎকালে সবচেয়ে কম ভালো যাচ্ছে, সবচেয়ে খারাপ যাচ্ছে। এতটা খারাপ সম্পর্ক আমি এর আগে কখনো দেখিনি। যতটা না আসলে খারাপ, তার চেয়ে বেশি যেন আলোচনায় খারাপ, তার চেয়ে বেশি যেন কথাবার্তায় এক ধরনের বৈরিতা। ওকে পছন্দ করছে না। ভারতের মিডিয়াগুলো আমাদের ব্যাপারে নানা ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা ছড়াচ্ছে, আমাদের মিডিয়াগুলো কম যাচ্ছে না। তো এই যখন পাল্টাপাল্টি অবস্থা, সেই অবস্থার মধ্যে আমাদের একটা নির্বাচন এসে গেছে, একদম কানের কাছে চলে এসেছে। আর 1 মাস 10 দিনের মতো আছে ধরা যাক। এই সময় যে ঘটনা সবচেয়ে ইতিবাচক, আমরা এর আগে কিন্তু দেখেছি, আগেও বলেছি আমরা, যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটা নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্কটা ইজি হবে, এরকম একটা কথা তারা বলেছে। যে এখন আমাদের সঙ্গে যেরকম ভিসা নিয়ে গন্ডগোল, ভিসা দেওয়াই হচ্ছে না, আমাদের ভিসা অফিস ওখানে বন্ধ হয়ে গেছে, আবার এখানে ওদের ভিসা অফিস মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে খুলে, কোথাও কোথাও ভিসা অফিস তারা সরিয়ে নিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো একটা নির্বাচিত সরকার আসার পর নরমাল হবে, এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমরা ভারতের পক্ষ থেকে শুনেছি। তো এখন তো নির্বাচিত সরকার ঘনিয়ে আসছে, 1-1.5 মাস পরে আমাকে নির্বাচিত সরকার পাবো। তখন কি হবে? তখন ভারতের আচরণ আমাদের প্রতি কেমন হবে? এটা কিন্তু এর মধ্যে আমরা এই যে বেগম খালেদা জিয়ার এই যে জানাজা, এই জানাজাকে কেন্দ্র করে এবং শেষকৃত্যকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো যারা নাকি সরকারি প্রতিনিধি দল আমাদের এখানে এসেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যেন কিছুটা বুঝতে পারছি। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন, এসে আবার চলেও গেছেন, ওনাদের বিশেষ বিমানে এসেছেন, ওইভাবে চলেও গেছেন। কিন্তু তার এই আশাটা কিন্তু খুব একেবারে মানে আপনার কেবলই সৌজন্যমূলক আশা আমি কিন্তু তা মনে করি না। এখানে কিছু একটা ইঙ্গিত যেন রয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। এই যে ভারত সরকারের এবং সরকার প্রধানের মোদির যে শোক বার্তা, সেটা তিনি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন, ওনার সঙ্গে ওনাকে সমবেদনা জানিয়েছেন, জানিয়ে আবার চলে গেছেন। এই সময়ে উনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কারোর সঙ্গে কোনো দেখাও করেননি, কথাও বলেননি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে শুনেছি, কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে উনি কোনো দেখা করার চেষ্টাও করেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে অবশ্য অন্য দেশের রাষ্ট্রদূত 2-1 জন, নেপালের রাষ্ট্রদূত সম্ভবত দেখা করেছেন। তো এখন এই ঘটনার মাধ্যমে ভারত আসলে কি প্রমাণ করতে চাইল, এই জায়গাটা একটা বড় প্রশ্ন। আমার কেন যেন মনে হয়
ভারত বোঝাতে চাইল যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নেই, কিন্তু আগামী যে সরকার আসতেছে তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখব। কিন্তু এটা বোঝানোর মাধ্যমে তারা আসলে কি লাভ করলো জানি না। আমাদের দেশের মানুষের কাছে কি বার্তা পৌঁছলো? আমাদের দেশের লোক সরকারে যেই থাক না কেন, সেই সরকারের সঙ্গে আমার সম্পর্ক যত খারাপই হোক না কেন, অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি জনগণ হিসেবে আমার সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আমি যতই কম পছন্দ করি না কেন, আমি কিন্তু এটাকে ভালোভাবে নেব না যে আমার সরকারকে ভিন্ন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে ইগনোর করলো অথবা কম গুরুত্ব দিল। এটা কিন্তু আমরা ভালোভাবে নেব না। আমি তো অন্তর্পক্ষে নিইনি, আমি জয়শঙ্করের এই আচরণটাকে পছন্দ করিনি। আমার কাছে আমি মনে করতাম ভালো হতো যদি উনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইতেন, অথবা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইতেন, অথবা দেখা করতেন, একটা বৈঠক করতেন আধা ঘন্টার, কোনো সমস্যা তো ছিল না। কিন্তু উনি করতে চেয়েছেন, এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। এর মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, তখন এই প্রসঙ্গগুলো এসেছিল এবং উনিও কিন্তু বলেননি যে জয়শঙ্করের পক্ষ থেকে কোনো ধরনের আগ্রহ দেখানো হয়েছিল। তার মানেটা হলো এই যে জয়শঙ্কর আসলে আগামী সরকার নিয়ে ভাবছেন, আমাদের বর্তমান সরকার নিয়ে ওনারা মোটেই ভাবছেন না। এটা আমি একজন পাবলিক হিসেবে অথবা আপনার কাছে যতটাই খারাপ লাগুক না কেন, এটাই হলো বাস্তবতা। এবং এই বাস্তবতা থেকে আমরা কি ইঙ্গিত পাই? দেখেন, তারেক রহমান যখন দেশে ব্যাক করলেন, নানা ধরনের কথা কিন্তু বলা বলি হয়েছিল যে উনি কার কাছ থেকে সম্মতি নিয়ে, কার কাছ থেকে অভয় পেয়ে দেশে ঢুকলেন, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠেছিল। এটা উঠতো না, উঠেছিল কেন? তার আগে তারেক রহমান নিজেই একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ওনার দেশে আসা না আসাটা ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না। এবং ওই পোস্টটা আমি মনে করি ওনার রাজনৈতিকভাবে খুবই একটা ভুল পোস্ট ছিল। কারণ ওটার পরে মানুষ কিন্তু ভাবতে শুরু করলো, তাহলে উনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আসতেছেন? আমেরিকার কাছ থেকে, নাকি রাশিয়ার কাছ থেকে, নাকি চীনের কাছ থেকে, নাকি ইন্ডিয়ার কাছ থেকে? এই প্রশ্নটা কিন্তু অনেকে করেছেন। এবং তারপরে যখন উনি আসলেন তখন এই প্রশ্নটা আরো জোরালো হলো। এবং এখন যখন জয়শঙ্কর এসে ওনার সঙ্গে দেখা করলেন, তখন মানুষের মনে কিন্তু এই ধারণাটা আসলো যে তাহলে কি ভারতের কাছ থেকে পারমিশন নিয়ে উনি ঢুকলেন? এই প্রশ্নটা কিন্তু অন্য সময় হলে আসতো না। যদি জয়শঙ্করের এই সফর রাষ্ট্রীয় সফরের মতো হতো তাহলে কিন্তু এই প্রসঙ্গটা আসতো না। কিন্তু এলো তো। এখন এটা কি ইন্ডিয়া ইচ্ছা করে এই কাজটা করলো? হতে পারে, কিন্তু আমি জানি না, আমি বলতে পারবো না। আমি জাস্ট প্রশ্নগুলো করছি, আমার সন্দেহগুলো আমি তুলছি। ইন্ডিয়া কি ইচ্ছা করে করলো? তার মানে কি ইন্ডিয়া কি বোঝাতে চাইলো যে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি? দেখুন, ভারত নিয়ে আরো কিছু প্রসঙ্গের মধ্যে উঠেছে, এটা আমি কালকেও বলেছিলাম। জামাতের আমিরের সঙ্গে ভারতের ভারতের একজন কূটনীতিবিদ তার সঙ্গে দেখা করেছিলেন, সৌজন্য সাক্ষাতের মতো ছিল। ওনার তখন মাত্র অপারেশন হয়েছিল, বাইপাস অপারেশন, তখন ওনাকে দেখতে গিয়েছিলেন তিনি, এবং উনি বলেছিলেন যেন এটা নাকি বাইরে যেন প্রচার করা না হয়। কিন্তু কিছুদিন তখন প্রচার না হলেও কিছুদিন পরে কিন্তু এই রিসেন্টলি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এটা কিন্তু রয়টার্স কাছে সেটা ওপেন করে দিয়েছেন। তো এইটা নিয়ে দেখলাম আবার কোনো মিডিয়া লেখালেখি করা শুরু করেছে যে জামাতের আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের গোপন বৈঠক। আমি এই জায়গাটা কিন্তু আমি এই সাংবাদিকতাটাকে পছন্দ করিনি এই কারণে, এটা তো কোনো গোপন বৈঠক না রে ভাই, ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এবং ডক্টর শফিকুর রহমানের সে গার্ডস আছে বলে এবং তার নিয়ত পরিষ্কার বলে উনি কিন্তু পরবর্তীতে তার অনেক বড় একটা মিডিয়া, অর্থাৎ দেবিদ্বার থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি গত 29শে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম। আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। পর্যাপ্ত যুক্তি, পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাংক ডিফল্টার, উনি উইলফুল ব্যাংক ডিফল্টার,
উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি। দেশের অর্থকে উনি তছরুফ করেছেন এবং ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে, এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে, এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনী আচরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোন প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে হলফনামায় উল্লেখিত, তাহলে সেটি তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। তো আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা বিভিন্ন সময়ে যে প্রশাসনের যেই দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে ইতিমধ্যে পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে হামলা হয়েছে। আমরা দেখেছি হাদি ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, স্পষ্টভাবে প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোন ধরনের ব্যবস্থা নেয়নি। সেগুলো প্রশাসনের গাফিলতি এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে অবশ্যই লিখবেন আপনাদের মতামত। এখন আগামী নির্বাচন কিভাবে হবে? আওয়ামী লীগ ছাড়া হবে নাকি আওয়ামী লীগকে নিয়ে হবে? এই তর্ক বিতর্ক কিন্তু চলছে, চলতেই থাকবে। আগামী দিনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি কি সামাল দিতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? আজকে হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে যে আইন প্রশাসন সব কিছু বিএনপির পক্ষে কাজ করছে, তাহলে তারা কি করবে? এই বিএনপি সব কিছু কি হাতিয়ে নিচ্ছে কিনা, আওয়ামী লীগের মতো আচরণ করবে কিনা, তারা কিন্তু এইটা নিয়ে শঙ্কায় আছে। এদিকে আরেকটা খবর বা আরেকটা নিউজ না দিলেই নয় যে আগামী যে নির্বাচন হবে, জাতীয় পার্টি ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না, এটা কিন্তু তারা বলেছে। তো বিশ্লেষকরা কি বলছে বা মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্রগুলো তারা কি বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ে। আশা করছি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন। কোনো মতামত থাকলে লিখবেন।